বিএনপি যে প্রস্তাবটি করছে এবং যেটি তারা বারবার বলছে 2/3 ভোট তারা পেয়েছে, মানুষ তাদেরকে 2/3 আসনে বিজয়ী করেছে, ফলে এটি তো তাদের এক ধরনের এখন যে তারা যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটিও কি জনগণের প্রত্যক্ষ সমর্থন বলা যায় না? দেখেন, বলা তো যায় ডেফিনেটলি 2/3 মেজরিটি। এই গল্পটা তো আসলে আমরা নির্বাচনের পর দিন থেকে শোনা শুরু করেছি। আপনি যখনই কেউ কোনো ধরনের কোশ্চেন রাইজ করছে বা কোনো জাস্টিফাইড কোনো লজিক্যাল আর্গুমেন্ট হচ্ছে প্লেস করছে, সেই জায়গাটাতেই সামনে তুলে ধরা হচ্ছে 2/3 মেজরিটি। দেখেন, 2/3 মেজরিটি বেসিসটা কী ছিল, কমিটমেন্টটা কী ছিল, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম প্লে। 2/3 মেজরিটি পাওয়া, ধরে নেই 2/3 মেজরিটিটা আমরা পাইছি, যেহেতু পাইছি আমরা দেখছি, এখন নির্বাচনের ইঞ্জিনিয়ারিংগুলো নিয়ে আপাতত আলাপ করছি না। এই 2/3 মেজরিটি পাইতে গিয়ে তাদের সাথে তাদের পুরো দলকে আপনি খেয়াল করে দেখেন, জুলাই সনদের সাথে এগ্রি করতে হয়েছে, তাদের পুরো দলকে গণভোটের প্রচার প্রচারণা চালাইতে হয়েছে। এবং এই জুলাই সনদের সাথে এগ্রিমেন্ট, খেয়াল করি, জুলাই সনদের সাথে এগ্রিমেন্ট এবং গণভোটের যে প্রচার প্রচারণা, এই দুইটার বেসিসের উপর থেকে তারা কিন্তু 2/3 মেজরিটি পেয়েছে। এখন তাহলে আপনাকে ফিরে যেতে হবে ওই বেসিসে। ওই বেসিস আসলে কি পরামর্শগুলো দিয়েছিল, ওই বেসিস আসলে জনগণকে কোন কনফিডেন্স দিয়েছিল যে মানুষ বিএনপিকে ভোট দেওয়ার আগে জুলাই সনদ এবং গণভোটকে কনসিডার করেছে। দেখেন, ম্যান্ডেট কিন্তু দুইটাই ম্যান্ডেট। তারা এখনো অস্বীকার করছে না। আমি অস্বীকার করছি, আমি সেটা বলে দিব কোথায় কোথায় করছে, কোনো সমস্যা নেই, সেটার একদম লজিক্যাল আর্গুমেন্টেটিভ ডকুমেন্টেশন আছে। কাজী দেখেন, ম্যান্ডেট কিন্তু দুইটাই ম্যান্ডেট। 2/3 মেজরিটি যদি ম্যান্ডেট হয়, প্যারালালি গণভোটও ম্যান্ডেট। এই গণভোটের ম্যান্ডেটকে আপনি বিভিন্ন ধরনের ছলচাতুরতা দিয়ে, বিভিন্ন ধরনের আইন প্রক্রিয়া সংবিধান দিয়ে আপনি অস্বীকার করতে পারেন, সমস্যা নেই, সেটারও জাস্টিফিকেশন আছে। যদি এই আলোচনাটাতে আমরা ঢুকি সেটাকে এক্সটেন্ড করবো, যেহেতু আমরা আজকে সংসদের বেশ কিছু বিল নিয়ে আলোচনা করছি, সেই দিকটাতে যাচ্ছি না। এখন দেখেন, জুলাই সনদ এবং জুলাই সনদের উপর ভিত্তি করে যে গণভোটটা সর্বশেষ যে অনুষ্ঠিত গণভোট হয়েছে, সেটার বেসিস ছিল আপনি মানবাধিকার কমিশনকে একটা মুক্ত স্বাধীন কমিশন হিসাবে আপনি দেখতে চান। এবং সেখানে যে ট্রেডিশনাল ফরম্যাটে 2009 সালের যে আইনের উপর বেসিস করে বিগত সময়ে মানবাধিকার কমিশনগুলোকে আমরা ফাংশন করতে দেখেছি, ইতিমধ্যে স্যার বলেছেন, আমি এটাকে রিপিট করবো না, সময় নষ্ট হবে। জাস্ট একটা কথা বলি, এই আইন শুধু মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল, শুধু জামাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল। এই আইনকে যখন বেগম খালেদা জিয়াকে যখন মানে নির্বিচারে যখন এভাবে করে বন্দি করে রাখা হলো একটা ঘরের মধ্যে, তাকে যখন বাসা থেকে বের করে দেওয়া হলো, তাকে যখন তার ছেলেকে যখন বাজেভাবে পিটিয়ে দেশ ছাড়া করা হলো, আমরা আরাফাতুর রহমান কোকোর কথা জানি, তাকে যখন এরকম নোংরাভাবে তাকে যখন টর্চার করা হলো, তখন এই মানবাধিকার কমিশন কোনো শব্দ উচ্চারণ করতে পেরেছিল? এবার খেয়াল করে দেখেন কেন পারেনি, এখানে উত্তর আছে। উত্তর হচ্ছে 2019 সালের যে কমিশন, এই কমিশনের যে আইন, এই আইন তাকে সেই অ্যাক্সেস করতে দেয় নাই। আপনি পুরো প্রক্রিয়ায় আপনি খেয়াল করে দেখবেন, এই যে মানে যে প্রসেসের মাধ্যমে এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ হতো, আপনি যদি দেখেন 2009 আইনের দিকে যদি তাকান, সেখানে কারা থাকতো? সেখানে থাকতো সংসদের স্পিকার, সেখানে থাকতো আইনমন্ত্রী, সেখানে থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে থাকতো মন্ত্রী পরিষদের সচিব, এবং সারপ্রাইজিংলি সেখানে থাকতো সরকার দলের স্পিকার কর্তৃক মনোনীত আরও 2 জন মানে সরকারের সদস্য, মানে আপনার ম্যান্ডেট প্রাপ্ত সদস্য, যাদেরকে আমরা বলি আর কি 2/3 বা 3/3 যাই বলি আর কি। তো এরা যখন মানে এই প্রক্রিয়া যখন কাউকে সামনে নিয়ে আসবে, কাউকে সেই কমিশনের চেয়ারম্যান বানাবে, মানে আপনি কিভাবে করে কোন বেসিসের উপর দাঁড়ায়, আপনি কোন বিশ্বাসের উপর দাঁড়ায় আপনি বলবেন যে এরা নিরপেক্ষ চেয়ারম্যান আপনাকে দিবে না? তো দিতে পারে নাই তো। না, আপনি দেখেন, উদাহরণ নেন, এই সরকার যে দিবে না সেটা উদাহরণ নেন, আমি কেন বিশ্বাস করবো ব্লাইন্ডলি? যদি আজকে আইনমন্ত্রীও বলেছেন যে আইনমন্ত্রীকে আমি কেন বিশ্বাস করব ভাই? না, প্রসঙ্গ ঠিক আছে, তাদের যে আক্ষেপ সেটি অনেক কম নয়, অন্যদের চেয়ে কম। সে কি ফেরেশতা? আমি কেন বিশ্বাস করব? সে তো দ্বিচারিতা করেছে। অনিয়ারি বলছি। আচ্ছা, আমি আপনাকে একটু আরেকটা প্রসঙ্গ যদি টেনে নিয়ে আসি, স্বাধীন বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের আন্ডারে নিম্ন আদালত, সেটি প্রসঙ্গ আমি আসছি। ওই সময় এই আইন মন্ত্রীর রোল কি ছিল? অ্যাটর্নি জেনারেল ছিলেন না? কাজে দেখেন, আপনি আইনমন্ত্রীর প্রসঙ্গ আনছেন তো, ভালো লোক দিবেন না তারা, সেটি কেন মনে করছেন? কেন মনে করছি? বিকজ তারা তাদের কমিটমেন্টগুলো রাখছেন না। আপনি দেখেন, কেন আমি একদম যুক্তি দিয়ে বলে দিই। দেখেন, আপনি গতকালকে বললেন গণভোট করো, গণভোটে হ্যাঁ ভোট দাও, পরের দিন এসে বললেন গণভোট মানি না।
আপনি দেখেন কেন মানছি না, উত্তর নেন। গণভোট আগে বললেন মানি, তারপরে বললেন মানি না। আপনার 31 দফায় প্রথম দফায় আপনি বললেন সংস্কার কমিশন গঠিত হবে, এরপর আপনি বললেন সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংস্কার আবার কি জিনিস? এই শব্দ নাই কোথাও। আপনি বললেন স্থানীয় সরকার প্রশাসক বা নির্বাচিত কোনো প্রতিনিধিকে যদি মৃত্যুজনিত কারণ এবং প্যারালালি যদি কোর্টের রায় থাকে, এই দুইটা কারণ ব্যতীত আপনি তাকে অপসারণ সেখান থেকে করবেন না। আপনি বললেন এখন করা যাবে। আপনি বললেন যে বিচার বিভাগ স্বাধীন থাকবে। আপনি যে আইনের উপর বিচার বিভাগ, দ্যাট মিনস 72-এর 116 যেটাতে আমরা ফেরত গিয়েছিলাম অরিজিনাল কনস্টিটিউশনের, আপনি বললেন সেই জায়গাটাতে থাকবে, স্বাধীন একটা সচিবালয় হবে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছু ট্রান্সপারেন্টলি হবে। বিশেষ করে দিই, আমি শেষ করে দিই। আপনি সেটা বললেন যে সেটা স্বাধীন থাকবে। আপনার এই আজকের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল তখন থেকে এটার পক্ষে তিনি ফাইট করলেন। এবং আমি শেষ করি, বর্তমানে অ্যাটর্নি জেনারেল, আমি জাস্ট 30 সেকেন্ড নেই, বর্তমানে অ্যাটর্নি জেনারেল এটার পক্ষে ফাইট করলেন। আজকে দেখেন সবকিছুতে আমি দ্বিচারিতা দেখছি। এখন আপনি আমাকে বলেন আমি কেন মানবো? আপনি প্রত্যেকদিন মিথ্যা কথা বলেন, আপনি প্রত্যেকদিন ডাবল স্ট্যান্ড নেন, আর পরের দিন চলবে। আপনি যদি আমাকে ডেকে বলেন যে আমাকে মানেন, আমার কি আপনাকে মানা উচিত হবে? আচ্ছা, আমি উচিত হবে না, আমি এই জন্য মানবো না।